সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পঞ্চম পর্ব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের শিক্ষার্থীদের পঞ্চম পর্ব সকল টেকনোলজি যে অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস বিষয় আছে, এই ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ জিয়াউল হক। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতি রবিবারের ন্যায় আজকেও আমার এই থিওরি ক্লাসটা অনলাইনে হবে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো খতিয়ান অধ্যায়। এই অধ্যায়টি ষষ্ঠ অধ্যায়। জাবেদার পরে খতিয়ান করতে হয়, তো আমরা এখন সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমে আমরা যে জিনিসটি দেখব সেটি হলো খতিয়ান কাকে বলে। ডিফাইন লেজার। ইংরেজি লেজার শব্দটি লেজ শব্দ হতে এসেছে। এখানে লেজ শব্দের অর্থ হলো তাক। সহজ কথায় বলা যায় যেখানে আমরা বই, খাতাপত্র বা অন্যান্য জিনিসপত্র সাজিয়ে রাখি, এইরূপ তাক বা শেলফ। যেখানে লেনদেন সমূহকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে রাখা হয় বলে একে লেজার বা খতিয়ান বলে। অন্যভাবে আমরা বলতে পারি, কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র দাতা গ্রহীতায় বিশ্লেষণ করে প্রাথমিকভাবে জাবেদায় লেখা হয়। এরপর উক্ত লেনদেন সমূহকে আলাদা আলাদাভাবে পৃথক পৃথক নামে পাকাপাকিভাবে যে হিসাবের খাতায় লেখা হয় তাকে খতিয়ান বলে। এখানে আমরা দুই একজন হিসাব বিজ্ঞানবিদের সংজ্ঞা দিতে পারি। আর্থার ফিল্ড হাউসের মতে, লেজার ইজ দ্য পার্মানেন্ট স্টোর হাউস অফ অল ট্রানজ্যাকশনস। অর্থাৎ খতিয়ান হলো সকল লেনদেনের স্থায়ী ভাণ্ডার। অধ্যাপক ফানি ও মিলার বলেন, যে ছিন্নপত্র, লুজ লিপ বা পাকা খাতায় বিভিন্ন পৃষ্ঠায় আলাদা আলাদাভাবে হিসাব সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ানের ফরম্যাট বা ছক বা খতিয়ান গঠন প্রণালী এখানে দেখানো হলো। খতিয়ানে সচরাচর 8টি ঘর থাকে, 4টি ডেবিট এবং 4টি ক্রেডিট। 4টি ডেবিট হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, পরিমাণ। এইরূপ 4টি আবার ক্রেডিট, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ক্রেডিট। জাবেদা তৈরি করার পর উক্ত লেনদেন সমূহকে আলাদা আলাদাভাবে এবং পৃথক পৃথক নামে খতিয়ানে লেখা হয়। তাই খতিয়ান তৈরির সময় প্রথম হিসাবের নাম লিখতে হবে। এরপর ডেবিট দিকে 4টি ঘর থাকবে এবং ক্রেডিট দিকে অনুরূপ 4টি ঘর থাকবে। যেমন এটা আগে আমি বলেছি যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, পরিমাণ, যেইরূপ 4টি ডেবিট অনুরূপ 4টি ক্রেডিট করতে হবে। এটি হলো খতিয়ানের ফরম্যাট বা ছক। এখন আমরা আসি খতিয়ানের কার্যাবলী কি কি আছে। খতিয়ানের কার্যাবলী সমূহ হচ্ছে স্থায়ী হিসাব সংরক্ষণ। জাবেদা একটি প্রাথমিক হিসাবের বহি, বা জাবেদাকে অন্য নামে যদি বলি আমি একটা দৈনিক হিসাবের বহি বা তারিখের ক্রমানুসারে বহি, সেভাবে বললে জাবেদাতে কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র প্রাথমিকভাবে লেখা হয় বটে, কিন্তু খতিয়ানে উক্ত লেনদেন সমূহকে স্থায়ীভাবে
সংরক্ষণ করা হয়। এজন্য খতিয়ানকে স্থায়ী হিসাবের বহিও বলা হয়। লেনদেনসমূহ সংগঠিত হওয়া মাত্র প্রাথমিকভাবে জাবেদায় লেখা হয়, পরে পৃথক পৃথকভাবে আলাদা শিরোনামে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় খতিয়ানে। দ্বিতীয়ত, গাণিতিক শুদ্ধতা যাচাই। খতিয়ান তৈরি করার ফলে জের সমূহ হতে রেওয়ামিল তৈরি করে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়, উদ্বৃত্ত জানা যায়। জাবেদায় কিন্তু আমরা কোনো লেনদেনের উদ্বৃত্ত বা ব্যালেন্স জানতে পারি না, কিন্তু খতিয়ান প্রস্তুতের দ্বারা যে কোনো হিসাবের মাস শেষে উদ্বৃত্ত জানা সহজ হয়। লাভ লোকসান নির্ণয়। খতিয়ান উদ্বৃত্তের দ্বারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সঠিক লাভ লোকসান নির্ণয় করা সম্ভব হয়। পঞ্চমত, গাণিতিক শুদ্ধতা যাচাই। খতিয়ান তৈরি করার ফলে জের সমূহ হতে রেওয়ামিল তৈরি করে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। 6 নম্বর হচ্ছে দেনা পাওনার পরিমাণ নির্ণয়। খতিয়ানে ব্যক্তিবাচক হিসেবে দেনা পাওনার হিসাব নির্ণয় করা সহজ হয়। এগুলো হচ্ছে রেওয়ামিলের মোটামুটি প্রধান কার্যাবলী। এরপরে আসতেছে রেওয়ামিলের উদ্দেশ্য কি। রেওয়ামিলের কার্যাবলীর সাথে উদ্দেশ্যর অনেকটা মিল আছে। যেমন স্থায়ী হিসাব সংরক্ষণ করা খতিয়ানের একটি উদ্দেশ্য। দ্বিতীয় হলো হিসাবের শ্রেণীবিভাগ। জাবেদায় কিন্তু তৈরি করার সময় সকল হিসাব একই সাথে লিপিবদ্ধ করা হয়, যেমন ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, রহিম হিসাব, করিম হিসাব, পাওনাদার হিসাব, দেনাদার হিসাব, সকল হিসাব একখানেই লিপিবদ্ধ করা হয়। কিন্তু যখন খতিয়ান প্রস্তুত করা হয় তখন রহিম হিসাব আলাদা, করিম হিসাব আলাদা, রহিম হিসাব আলাদা, পাওনাদার হিসাব আলাদা, দেনাদার হিসাব আলাদা, প্রতিটিকে আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়। হিসাবের শুদ্ধতা যাচাই। এর আগে একটু আগেও আমি কার্যাবলীর মধ্যে আলোচনা করেছি যে কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র প্রাথমিকভাবে জাবেদায় লেখার পর আলাদা আলাদাভাবে খতিয়ানে লেখা হয় এবং খতিয়ান উদ্বৃত্তের ভিত্তিতে রেওয়ামিল প্রস্তুত করা হয় এবং রেওয়ামিলের ভিত্তিতেই চূড়ান্ত হিসাব এবং লাভ লোকসান হিসাব প্রস্তুত করা হয়। এবং যখন লাভ লোকসান হিসাব প্রস্তুত করা যায় তখন কিন্তু আর্থিক অবস্থা যাচাই করা যায়, মেজার দ্য ফিনান্সিয়াল কন্ডিশন। কারণ আমি 1 বা 2 বা 3 বা 4 বা 5 বছরে যে ব্যবসা পরিচালনা করলাম, এই ব্যবসায়ের দ্বারা আমার লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে তা আমি বের করতে পারবো। আর শেষ হলো ফ্রড ইরিজ। যদি ব্যবসায় তো অনেক লোক নিয়ত থাকে, কোন জায়গায় জালিয়াতি হচ্ছে, কোন জায়গায় ব্যবসায়ের ক্ষতি হচ্ছে, এই জিনিসটি আমরা হিসাবের মাধ্যমে সহজে নির্ণয় করতে পারি। এখন আসি আমরা জাবেদা ও খতিয়ানের মধ্যে কি পার্থক্য দেখতে পাই। ডিস্টিংগুইশ বিটুইন জার্নাল অ্যান্ড লেজার। জাবেদা ও খতিয়ানের মধ্যে সাদৃশ্য থাকলেও এদের মধ্যে কতিপয় পার্থক্য বিদ্যমান। জাবেদা ও খতিয়ানের মধ্যে যে সমস্ত পার্থক্য আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই তা নিচে আলোচনা করা হলো। 1, সংজ্ঞাগত পার্থক্য। কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র দাতা গ্রহীতায় ভাগ করে প্রাথমিকভাবে বুককিপিংয়ের নিয়ম অনুসারে যেখানে লেখা হয় তাকে জাবেদা বলে। পক্ষান্তরে খতিয়ান হচ্ছে জাবেদা প্রস্তুতের পর উক্ত লেনদেন সমূহকে আলাদা আলাদাভাবে পৃথক পৃথক নামে পাকাপাকিভাবে যে হিসাবের খাতায় লেখা হয় তাকে খতিয়ান বলে। হিসাবের বহি। জাবেদা প্রাথমিক হিসাবের বহি, পক্ষান্তরে খতিয়ান প্রধান বা পাকা হিসাবের বহি। আর্থিক অবস্থা নির্ণয়। জাবেদা হতে উদ্বৃত্তপত্র প্রস্তুত করা যায় না, ফলে প্রতিষ্ঠানের সঠিক আর্থিক অবস্থা জানা যায় না। খতিয়ানের উদ্বৃত্তের দ্বারা রেওয়ামিল ও উদ্বৃত্তপত্র প্রস্তুত করা যায় এবং প্রতিষ্ঠানের সঠিক আর্থিক চিত্র নিরূপণ করা যায়। নির্ভুলতা যাচাই। জাবেদা হতে গাণিতিক
নির্ভুলতা যাচাইয়ের জন্য রেওয়ামিল প্রস্তুত করা যায় না। পক্ষান্তরে খতিয়ান উদ্বৃত্ত হতে নির্ভুলতা যাচাইয়ের জন্য রেওয়ামিল প্রস্তুত করা যায়। ঘর সংখ্যা জাবেদায় 5টি ঘর থাকে, যেমন তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। খতিয়ানে 8টি ঘর থাকে, যেমন ডেবিট পার্শ্বে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকার পরিমাণ। তেমনিভাবে আবার ক্রেডিট দিকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকার পরিমাণ, মোট 8টি ঘর থাকে। এগুলো হলো মোটামুটি জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য। এখন যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি এটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি প্রায়শই পরীক্ষায় এসে থাকে যে খতিয়ানকে সকল হিসাবের রাজা বলা হয় কেন, আবার বলা হয় খতিয়ানকে পাকা হিসাবের বই বলা হয় কেন। এই বিষয়টি একটু আলোচনা করবার চেষ্টা করি। কোনো লেনদেন সংগঠিত হওয়া মাত্র প্রাথমিকভাবে বুককিপিংয়ের নিয়ম অনুসারে দাতাগ্রহীতায় বিশ্লেষণ করে জাবেদায় লেখা হয়। পরে উক্ত লেনদেনকে আলাদা আলাদাভাবে পৃথক পৃথক নামে পাকাপাকিভাবে খতিয়ানে স্থানান্তর করা হয়। সেজন্য খতিয়ানকে সকল হিসাবের রাজা বলা হয়। আমরা আর্থার ফিল্ডহাউসের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাই যে লেজার ইজ দ্য পার্মানেন্ট স্টোর হাউস অফ অল ট্রানজ্যাকশন। খতিয়ান হচ্ছে সকল লেনদেনের স্থায়ী ভাণ্ডারঘর। এই দিক থেকেও খতিয়ানকে সকল হিসাবের স্থায়ী হিসাব বলা হয়। আবার কয়েকটি কারণও নিচে উল্লেখ করে দিচ্ছি, যেমন লেনদেনের প্রকৃত ফলাফল খতিয়ানের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এই দিক থেকেই খতিয়ানকে সকল হিসাবের রাজা বলা হয়। দ্বিতীয়ত, খতিয়ানের মাধ্যমে ক্রয় বিক্রয় হিসাব, নগদ, আয় ব্যয় হিসাব, মূলধন ও সম্পত্তি দায় হিসাব ইত্যাদি নির্ণয় করা যায়। এই দিক থেকেও খতিয়ানকে সকল হিসাবের রাজা বলা হয়। তৃতীয়ত, খতিয়ানের দ্বারা রেওয়ামিল প্রস্তুত করে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়, যা জাবেদার মাধ্যমে সম্ভব হয় না। এই দিক বিবেচনা করলেও খতিয়ানকে সকল হিসাবের রাজা বলা হয়। এর মাধ্যমে ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব তৈরি করে প্রকৃত মুনাফা ও ক্ষতি নির্ণয় করা সম্ভব হয় এবং উদ্বৃত্তপত্র প্রস্তুত করে সঠিক সম্পত্তি ও দায়ের পরিমাণ জানা যায়। তাই পরিশেষে বলা যায় এই সব দিক বিবেচনা করে খতিয়ানকে সকল হিসাবের রাজা বলা হয়। এখন আসি ডেবিট জের বা ডেবিট উদ্বৃত্ত বা ডেবিট ব্যালেন্স কি। কোনো হিসাবের ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখার ফলে ডেবিট এবং ক্রেডিট দিকে মোট যোগফলের যে পার্থক্য দেখা যায় তাকে জের বলে। যদি ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয় তবে তাকে ডেবিট জের বলা হয়। আমি এখানে একটি ছোট্ট লেনদেনের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করবার চেষ্টা করছি। 2001 সালের জানুয়ারি মাসের 1 তারিখে নগদ ক্রয় 5,000 টাকা। তাহলে এখানে দেখা যায় ক্রয় হিসাব আমরা তৈরি করছি। তাহলে ক্রয় হিসাব তৈরি করলে ক্রয় এখানে ডেবিট আছে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট আছে, তাহলে ক্রয়কে আমরা ডেবিট করব। 2001 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় কিন্তু উপরে লেখা হয়ে গেছে, ক্রয়ের একটা বই খুলেছি। তাহলে ক্রয় ডেবিট আমরা নগদে ক্রয় করছি, তাহলে লিখলাম নগদান হিসাব লিখলাম 5,000 টাকা। এখন আমাদের এই দুইটি হিসাবের মধ্যে, দুইটি লেনদেনের মধ্যে আর কোনো ক্রয় হিসাব নেই। সুতরাং আমরা এই হিসাবটি ওই মাসের মধ্যে ক্লোজ করব, শেষ তারিখে নিয়ে যাব। তাহলে আমরা 2001 সালের 31 তারিখে ব্যালেন্স সিডি করে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে 5,000 টাকা ক্রেডিট দিকে নিয়ে গেলাম। এই 5,000 টাকা আমাদের কিন্তু ডেবিট দিকে বেশি, সুতরাং এটি ডেবিট ব্যালেন্স হচ্ছে। এই 5,000 টাকা কিন্তু আমরা পরবর্তী মাসে, যেহেতু ব্যবসা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সুতরাং আমরা জানুয়ারি মাসে মাল ক্রয় করেছি,
এই ক্রয়টা মালের টাকাটাই কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখে স্থানান্তরিত হবে। যেহেতু এই লেনদেনের মধ্যে দেখা যাচ্ছে যে ডেবিট দিকের টাকা বেশি আছে, ক্রেডিট দিকের টাকা 5,000 কম আছে, সুতরাং এটি কিন্তু ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করছে বা ডেবিট ব্যালেন্স প্রকাশ করছে। এখন দেখি ক্রেডিট জের বা ক্রেডিট উদ্বৃত্ত অথবা ক্রেডিট ব্যালেন্স কি। কোনো হিসেবের ক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট মোট যোগফলের যদি ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল অপেক্ষা বেশি হয় তবে ক্রেডিট জের বলে। এখানে একটি লেনদেন আছে, যেমন 20 তারিখে নগদ বিক্রয় করা হয়েছে 10,000 টাকা। আমরা বিক্রয় হিসাবকে খতিয়ান করব, তাহলে বিক্রয় এখানে ক্রেডিট, অর্থাৎ বিক্রি করলে টাকা আসে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় আমরা একটা খাতা খুললাম, বিক্রয় হিসাব। এখন ক্রেডিট দিকে আমরা বিক্রয় করেছি নগদে, জানুয়ারি মাসের 20 তারিখে নগদে বিক্রয়, তাহলে নগদান হিসাব ক্রেডিট দিকে লিখলাম 10,000 টাকা। তাহলে ডেবিট দিকে কিন্তু আর কোনো লেনদেন নেই, মানে ডেবিট দিকে কোনো লেনদেন হয় নাই। তখন 10,000 টাকায় আমরা যোগ করলাম, যোগ করার পরে এই 10,000 টাকা ডেবিট দিকে নিয়ে আসলাম এবং এই 10,000 টাকা ব্যালেন্স সিডি করে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে করে এটি জানুয়ারি মাসের 31 তারিখে আমরা হিসাবটা ক্লোজ করে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা পরবর্তী পাতায় নিয়ে গেলাম। এটি যেহেতু ক্রেডিট দিকের যোগফল বেশি, সেজন্য এই ক্রেডিট দিকে এটি ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করেছে বা ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করেছে। এখন একটি উদাহরণ দিয়ে আমরা খতিয়ান তৈরি করবার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে 1997 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব মিজান নগদ 45,000 টাকা এবং যন্ত্রপাতি 5,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করেন। তিনি আরও অন্যান্য লেনদেনগুলো করেন, যেমন অগ্রণী ব্যাংকে একটি হিসাব খোলা হয়েছে, শুভর নিকট হতে ক্রয় 10,000 টাকা, মজুরি পরিশোধ করা হলো 3,000 টাকা, যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 500 টাকা এবং মিস্টার রহমানের নিকট নগদ বিক্রয় 12,000 টাকা। এটি প্রথমে জাবেদা করতে হবে। তাহলে জাবেদায় আমরা বসালাম নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 45 আর 5 50,000 টাকা মূলধন হিসাব ক্রেডিট। অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হয়েছে, অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আমাদের নগদ টাকা চলে গিয়েছে। ক্রয় করা হয়েছে, শুভর নিকট ক্রয় করা হয়েছে, এটি বাকিতে ক্রয় হিসাব ডেবিট, শুভর হিসাব ক্রেডিট। মজুরি প্রদান করা হয়েছে, মজুরি একটি নামিক হিসাব, মজুরি খরচ হিসাব, অতএব মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতির অবচয় ধার্য করা হয়েছে, অবচয় নামিক হিসাব, অবচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। শেষে দেখো নগদে বিক্রয় করা হয়েছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে কয়টি আলাদা আলাদা হিসাব আছে? 1 নগদান, 2 যন্ত্রপাতি, 3 মূলধন, 4 অগ্রণী ব্যাংক, 5 ক্রয়, 6 শুভর হিসাব, 7 মজুরি, 8 অবচয়, 9 যন্ত্রপাতি, 10 বিক্রয়। এই কয়টি হিসাব আছে আমরা পরবর্তী পৃষ্ঠায় এগুলো দেখার চেষ্টা করি। নগদান হিসাব, নগদে যে কয়টা ডেবিট হয়েছে সে কয়টা নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট এখানে নিয়ে আসা হয়েছে। আর শেষ তারিখে দেখো নগদে বিক্রয় করা হয়েছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর ক্রেডিট দিকে দেখো অগ্রণী ব্যাংকে জমা দেওয়া হয়েছে 15,000 টাকা এবং মজুরি প্রদান করা 3,000 টাকা। তাইলে 45 আর 12 57,000 টাকা হলো ডেবিট যোগফল, আর ক্রেডিট যোগফল হলো 15 আর 3 18। তাহলে তো মিলে না। তাহলে এই 57,000 টাকা আমরা ক্রেডিট দিকে নিয়ে আসলাম। 57,000 টাকা ক্রেডিট দিকে নিয়ে আসার পর ব্যালেন্সিং করলাম, এটি কিন্তু ডেবিট ব্যালেন্স হবে। তাহলে 15 আর 3 18,000 টাকা যদি বিয়োগ করি তাহলে কিন্তু 39,000 টাকা দাঁড়ায়। এই 39,000 টাকা পরবর্তী মাসের 1 তারিখে চলে যাবে। 39,000 টাকা এটি হলো ক্রেডিট ব্যালেন্স বা উদ্বৃত্ত স্থানান্তরিত হবে, পরবর্তী মাসে চলে গেল
দেখো উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি হচ্ছে ব্যালেন্স ক্যারিড ডাউন। ব্যালেন্স সিডির যে এব্রিভিয়েশন দাঁড়ায় সেটি হলো ব্যালেন্স ক্যারিড ডাউন, আর ব্যালেন্স বিডি হলে ব্যালেন্স ব্রড ডাউন। ক্যারিড ডাউন হচ্ছে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে এবং ব্রড ডাউন হচ্ছে উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে। এখন আসি যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে দেখো যন্ত্রপাতি হিসাবকে আমরা ডেবিট করছি, উপরে লেখা আছে যন্ত্রপাতি হিসাবে, যন্ত্রপাতির একটি আলাদা খাতা খুলেছি। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন আসেন অবচয় হিসাব। যন্ত্রপাতির কিন্তু অবচয় ধার্য করা হয়েছে, তাহলে অবচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি কিন্তু এখানে ক্রেডিট, তাহলে অবচয়কে আমরা ক্রেডিট পাশে 500 টাকা অবচয়, এটা খরচ। তাহলে আমরা 5000 টাকা ডেবিট দিকে নামালাম এবং 5000 টাকা ক্রেডিট দিকে নিয়ে আসলাম। এখন 500 টাকার থেকে বিয়োগ করলে দাঁড়ায় 4500 টাকা, এটি হবে ব্যালেন্স সিডি। এই 4500 টাকা ওই জানুয়ারি মাসের 31 তারিখে ব্যালেন্স সিডি হয়ে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হলো 4500 টাকা। এখন আসি মূলধন হিসাব। মূলধন হিসাব আছে ক্রেডিট পাশে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 45,000 টাকা। আর হলো যন্ত্রপাতি নিয়ে আসছিল 5,000 টাকা। এখন এই দুটা 50,000 টাকা। এখন ডেবিট দিকে কোনো মূলধন নেই, অতএব 50,000 টাকার যোগফল ক্রেডিট ডেবিট দিকে আসলো। ডেবিট দিকে আসার পর জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স সিডি হয়ে উদ্বৃত্ত স্থানান্তরিত হবে 50,000 টাকা, ক্রেডিট দিকে চলে গেল। তাইলে এটি হলো ক্রেডিট ব্যালেন্স। অগ্রণী ব্যাংক হিসাব। অগ্রণী ব্যাংকে টাকা জমা দেয়া হয়েছে, তাহলে অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট জাবেদা। তাহলে অগ্রণী ব্যাংকে এখানে আমরা একটা আলাদা হিসাব দেখাইছি। তাহলে অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব, তাহলে নগদান 15,000 টাকা অগ্রণী ব্যাংকে জমা হয়েছে। আর কোনো হিসাব এই মাসে নেই, অতএব এইটা 15,000 টাকায় ক্রেডিট দিকে নিয়ে আসলাম। ক্রেডিট দিকে নিয়ে আসার পর মাস শেষে 31 তারিখে 15,000 টাকা ব্যালেন্স সিডি করে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পরবর্তী মাসে আমরা ব্যালেন্সটাকে নিয়ে আসলাম ডেবিট দিকে। এটি কিন্তু ডেবিট ব্যালেন্স। পরবর্তী ক্রয় হিসাব। মিস্টার শুভর নিকট ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, শুভ হিসাব ক্রেডিট। 10 তারিখে দেখো শুভ এখানে ডেবিট করা হয়েছে 10,000 টাকা। এই মাসে আর কোনো ক্রয় নাই, সুতরাং 10,000 টাকায় ক্রেডিট দিকে ব্যালেন্স করে ব্যালেন্স সিডি হিসেবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 10,000 টাকা ব্যালেন্স বিডি হিসেবে স্থানান্তরিত করা হয়েছে। এটি হলো ডেবিট ব্যালেন্স। শুভর একটি আলাদা হিসাব, শুভর হিসাব, তাহলে ক্রয় হিসাব ডেবিট টু শুভ, শুভ কিন্তু ক্রেডিট, অতএব শুভকে ক্রেডিট দিকে 10,000 টাকা করা হয়েছে এবং এই 10,000 টাকায় ব্যালেন্স সিডি হিসেবে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি হিসেবে বসানো হয়েছে। এটি হলো ক্রেডিট ব্যালেন্স। এখন সব মজুরি হিসাব। মজুরি প্রদান করা হয়েছে, মজুরি হিসাব ডেবিট টু নগদান 3,000 টাকা। তাহলে মজুরি ডেবিট, অতএব মজুরি নগদ প্রদান করা হয়েছে। যদি চেকে প্রদান করা হতো তাইলে আমরা নগদানের জায়গায় ব্যাংক লিখতাম, কিন্তু যেহেতু নগদে প্রদান করা হয়েছে সেহেতু নগদ লিখেছি। এখন এই 3,000 টাকা ডেবিট ব্যালেন্স ক্রেডিট দিকে স্থানান্তরিত করার পর ব্যালেন্স সিডি হিসেবে 3,000 টাকা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে 3,000 টাকা ডেবিট উদ্বৃত্ত দেখানো হয়েছে। এটি ডেবিট ব্যালেন্স। এখন আসো অবচয়। অবচয় হিসেব ডেবিট টু যন্ত্রপাতি। অবচয় সবসময় ডেবিট হয়, এই যন্ত্রপাতিকে ডেবিটের দিকে দেখানো, অবচয়ের ডেবিট দিকে যন্ত্রপাতি নামে দেখানো হয়েছে। এটি ক্রেডিট দিকে নিয়ে যাওয়ার পর 31 তারিখে ডেবিট ব্যালেন্স হিসেবে পরবর্তী মাসের 1 তারিখে 500 টাকা দেখানো হয়েছে। এটি ডেবিট ব্যালেন্স। এখন আসেন বিক্রয় হিসাব। বিক্রয় কিন্তু ক্রেডিট ব্যালেন্স। তাহলে নগদে বিক্রয়, নগদান হিসাব ডেবিট টু বিক্রয়, বিক্রয় ক্রেডিট। এখন জানুয়ারি মাসের 25 তারিখে ক্রেডিট দিকে 12,000 টাকা,
নগদ বিক্রয় দেখানো হয়েছে এবং ওটি 31 তারিখে ব্যালেন্স সিডি হিসেবে ডেবিট দিকে আনা হয়েছে এবং পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে ক্রেডিট দিকে স্থানান্তর করা হয়েছে। এটি ক্রেডিট ব্যালেন্স। এখন এই সম্পর্কে যদি কোনো জানার থাকে সেটি কমেন্ট বক্সে লিখবা। আর নিচে কয়টি সমস্যা উল্লেখ করা হলো, এই সমস্যাগুলো প্র্যাকটিক্যাল খাতা যে তৈরি করেছো এই প্র্যাকটিক্যাল খাতায় লিখবে এবং পরবর্তীতে আমি সুযোগ সুবিধা মতো ওই প্র্যাকটিক্যাল খাতায় স্বাক্ষর করিয়ে নিলেই হবে। এখানে আমি একটি সমস্যা উল্লেখ করেছি। জানুয়ারি মাসের 1 তারিখে নগদ 50,000 টাকা এবং 12,000 টাকা মূল্যের মূলধন নিয়ে জনাব আসাদ কারবার আরম্ভ করল। এখানে এই লেনদেন কয়টির জাবেদা প্রথমে করতে হবে। তাহলে জাবেদা করলে কি দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট এবং পণ্যদ্রব্য হিসাব ডেবিট। এখন কেউ যদি লেখে যে ক্রয় হিসাব ডেবিট তাও হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্য বা ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে 50 আর 12 62,000 টাকা ক্রেডিট হবে। 2000 সালের জানুয়ারি মাসের 3 তারিখে জনাব করিমের নিকট বিক্রয় 25,000 টাকা। এখানে করিমের নিকট যখন বিক্রয় করা হয়েছে নগদ টাকার উল্লেখ নেই, সুতরাং এটি বাকিতে বিক্রয় ধরে নেওয়া হচ্ছে। করিমের নিকট আমরা বিক্রয় করেছি কারণ নাম আছে। তাহলে করিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটি মাল গ্রহণ করেছে করিম, তাহলে গ্রহিতা করিম, করিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5 তারিখে জনাব মাহবুবের নিকট হতে নগদ ক্রয়, জনাব মাহবুবের নিকট হতে নগদ ক্রয়। এই নগদ কথাটির উল্লেখ আছে। যদি নগদ কথাটির উল্লেখ থাকে তবে মাহবুব নাম যে আছে এই নামের কোনো দাম নাই। সেক্ষেত্রে কেমন হবে লেনদেন? নগদান ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু 3 তারিখে দেখা যাচ্ছে করিম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ এখানে নগদ কথাটির উল্লেখ নেই। কিন্তু 5 তারিখে নগদ কথাটির উল্লেখ থাকার কারণে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 7 তারিখে জনাব মাহবুবকে প্রদান। তাহলে আমরা 7 তারিখে জনাব মাহবুবকে নগদ প্রদান করেছি। তাহলে দাঁড়াবে মাহবুব হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কয়টি হিসাব দাঁড়ায়? 1 নগদান, 2 পণ্যদ্রব্য বা ক্রয় যেটি লেখি, তাহলে 3 করিমের হিসাব, 4 বিক্রয় হিসাব, 5 নগদ হিসাব, 6 ক্রয় হিসাব, 7 6টা হিসাব হবে। এখানে 6টি খতিয়ান হবে। এখন 6টি খতিয়ান করার পরে যে ব্যালেন্স বের হবে এই ব্যালেন্সের মাধ্যমে আমরা রেওয়ামিলও প্রস্তুত করতে পারবো এবং উক্ত রেওয়ামিলের মাধ্যমে আমরা বৎসর শেষে ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব এবং উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট প্রস্তুত করতে পারবো। এখানে আর একটি সমস্যা আছে। নিম্নলিখিত লেনদেনগুলি অবলম্বনে জনাব আব্দুল্লাহর জাবেদা ও খতিয়ান তৈরি করো। 2004 সালের মার্চ মাসের 1 তারিখ জনাব আব্দুল্লাহর মূলধন। তাহলে জনাব আব্দুল্লাহর মূলধন যদি 50,000 টাকা হয় তাহলে নগদান হিসাব ডেবিট, আব্দুল্লাহর মূলধন হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হবে যেহেতু জনাব আব্দুল্লাহ 50,000 টাকা মূলধন নিয়ে কারবার আরম্ভ করেছেন। 2004 সালের মার্চ মাসের 7 তারিখ মিস্টার তালহার নিকট নগদ মাল ক্রয় করে চেক প্রদান। এখানে লাইনটাই একটু ভালো করে পড়তে হবে। নগদ মাল ক্রয় করে চেক প্রদান, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ চেক প্রদান করা হয়েছে তার মানে নগদ টাকা কমেনি, ব্যাংক অ্যাকাউন্টের টাকা
কমে যাবে। 10 তারিখে সোহরাবের নিকট নগদ মাল বিক্রয় করে চেক প্রাপ্তি। এখন এখানে মাল বিক্রয় করে চেক পাওয়া গেল, নগদ টাকা পাওয়া গেল না, নগদ কথা লেখা নেই। বিক্রয় করছে নগদ, কিন্তু চেক পেয়েছে। চেক পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট হয়, কারণ ব্যবসায়ী চেক পাওয়ার সাথে সাথে উক্ত চেকখানির ক্যাশ ক্রেডিট করবার চেষ্টা করেন। সুতরাং এখানে নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব হবে। 15 তারিখে অনাদায়ী দেনা ধার্য করা হলো। এখন আসি অনাদায়ী দেনা কাকে বলে। আমি এর আগেও মনে হয় একটু আলোচনা করেছি যে অনাদায়ী দেনা বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে অনাদায়ী দেনা সৃষ্টি হয়। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে এই বাকিতে বিক্রয়কৃত টাকার যে পরিমাণ টাকা আর আদায় হওয়ার সম্ভাবনা থাকে না তাকে অনাদায়ী দেনা বা কুঋণ বলে। তাহলে অনাদায়ী দেনা ব্যবসায়ের একটি ক্ষতি নয়, কিন্তু খরচ, কারণ ব্যবসা থাকলে অনাদায়ী দেনা থাকবে। সুতরাং এটিকে খরচ বলে বিবেচনা করা হয়। অনাদায়ী দেনা হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। 18 তারিখ অগ্রণী ব্যাংক সেন্ট্রাল রোড শাখায় হিসাব খোলা হলো। তাহলে অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 20 তারিখে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয়। অফিসের জন্য যখন কম্পিউটার ক্রয় করা হবে এটি অফিসের একটি সম্পত্তি। অতএব কম্পিউটার ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ব্যবসায়ের জন্য যদি কম্পিউটার ক্রয় করা বলা হতো তাইলে মাল ক্রয় হিসাব ডেবিট টু নগদান হতো, কিন্তু যেহেতু বলেছে অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয়, এই কম্পিউটারটি অফিসের জন্য একটি সম্পত্তি বলে বিবেচিত হবে। অতএব কম্পিউটার ক্রয় হিসাব ডেবিট টু নগদান। বাকিতে মাল বিক্রয়, কার নিকট মাল বিক্রয় করা হয়েছে তার কিন্তু কোনো নাম বা ঠিকানা এখানে কিছুই নাই। 22 তারিখে বাকিতে মাল ক্রয় বা বিক্রয় যাই হোক, বাকিতে মাল ক্রয় করা হলে ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার। পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে মাল ক্রয় করলে পাওনাদার সৃষ্টি করা হয়। ধরা যাক রহিমের নিকট মাল ক্রয়, তাহলে কি হবে? ক্রয় হিসাব ডেবিট টু রহিম। এখানে রহিম কিন্তু পাওনাদার, তা যেহেতু নাম নাই সেহেতু আমরা এটিকে ক্রয় হিসাব ডেবিট টু বিবিধ পাওনাদার নামে উল্লেখ করব। এখন আসো 25 তারিখ বিনিয়োগের সুদ পাওয়া গেল। আমাদের ব্যাংকে বিনিয়োগ ছিল, সেই বিনিয়োগের আমরা সুদ পাইলাম। তাইলে সুদ নগদান হিসাব ডেবিট টু সুদ। এখানে নগদ টাকা ব্যবসায়ে বাড়লো, তাহলে নগদান হিসাব ডেবিট, সুদ হিসাব ক্রেডিট হবে। তারপরে ভাড়া চেকে প্রদান করা হলো। আমরা যে প্রতিষ্ঠান নিয়ে ব্যবসা পরিচালনা করছি তার ভাড়া চেকে প্রদান করা হলো। যখন চেকে প্রদান করা হবে তখন ভাড়া নামিক হিসাব, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের ব্যাংকের টাকা কমে যাবে, কিন্তু চেক পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট হয়, কারণ এতে আমাদের ব্যাংক হিসাবের কোনো পরিবর্তন হয় না। তবে যদি বলা থাকে যে চেক পেয়ে উক্ত চেকখানি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো, সেই ক্ষেত্রে ব্যাংকে কিন্তু ডেবিট করতে হবে। এটি নগদান হিসাবে আমি বিস্তারিত আলোচনা করেছি। 30 তারিখ বেতন নগদ প্রদত্ত হলো। তাহলে বেতন একটি নামিক হিসাব, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন আমি জাবেদাগুলো বলে দিলাম। এখানে খতিয়ান করতে গেলে যতগুলো আলাদা আলাদা নাম আসবে, যেমন নগদান হিসাব একটি আসবে, মূলধন হিসাব আসবে, তারপরে ক্রয় হিসাব আসবে, বিক্রয় হিসাব আসবে, অনাদায়ী দেনা আসবে, বিবিধ দেনাদার আসবে, অগ্রণী ব্যাংক আসবে, কম্পিউটার ক্রয় আসবে, বিবিধ পাওনাদার আসবে, সুদ হিসাব আসবে, ভাড়া হিসাব আসবে, বেতন হিসাব আসবে। মোট 12টি
12টি খতিয়ান হবে। 12টি খতিয়ান তৈরি করার পর উক্ত খতিয়ানের যে ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত বের হবে, এই ডেবিট উদ্বৃত্ত এবং ক্রেডিট উদ্বৃত্ত যদি রেওয়া মিলে সাজানো যায় তাহলে এর গাণিতিক শুদ্ধতা যাচাই করা সম্ভব হবে। এখানে আর একটি অঙ্ক আছে, খতিয়ান আছে। মেসার্স বেলাল অ্যান্ড কোংয়ের নিম্নলিখিত লেনদেনগুলি অবলম্বনে খতিয়ান প্রস্তুত করো। 2003 সালের জুন মাসের 1 তারিখ বেলাল অ্যান্ড কোংয়ের নগদ 50,000 টাকা। এই 50,000 টাকার মধ্যে নগদ 5,000 এবং যন্ত্রপাতি 45,000 ইনি একটু ভাগ করে দেখিয়েছেন। তাইলে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 50,000। এইরকম একটু আলাদা আলাদা করে দেখানো গেলেও অঙ্ক করা যাবে এইভাবে। নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট করতে হবে। 3 তারিখে মিস্টার রায়হানের নিকট 4,000 টাকার মাল বিক্রয় করা হলো। এখানে মিস্টার রায়হানের নিকট যে মাল বিক্রয় করা হলো এখানে কিন্তু কোনো নগদ কথার উল্লেখ নেই। যেহেতু নগদ কথার উল্লেখ নেই সেহেতু এখানে রায়হান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যক্তিগত প্রয়োজনে 500 টাকা এবং অফিস প্রয়োজনে 1,000 টাকা ব্যাংক হতে উঠানো হলো। তো ব্যক্তিগত প্রয়োজনে যে মালিক তার ব্যবসা পরিচালনা করছেন তিনি তার প্রয়োজনে ব্যাংক হতে টাকা ব্যবসায়ের ব্যাংক হতে টাকা নিতে পারবেন, অবশ্যই পারবেন, কিন্তু তাকে হিসাব রাখতে হবে। যদি তিনি হিসাব না রাখেন তবে বৎসর শেষে তিনি যে ব্যক্তিগতভাবে টাকা উত্তোলন করেছেন এই টাকার কারণে ব্যবসায়ে ক্ষতি আসতে পারে। সুতরাং ব্যবসায়ের হিসাব সঠিক রাখার জন্য ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করলেও উক্ত টাকার হিসাব ব্যবসায়ের খাতায় লিপিবদ্ধ রাখতে হবে। এই কারণে ব্যক্তিগত প্রয়োজনে হলে উত্তোলন হিসাব ডেবিট টু ব্যাংক এবং অফিস প্রয়োজনে উত্তোলন হলে নগদান হিসাব ডেবিট টু ব্যাংক। তাহলে আমরা খুব সহজ করে বলতে পারি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট 500 টাকা, নগদান হিসাব ডেবিট 1,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট একসাথে করতে পারি 1,500 টাকা বা 1,500 টাকা। বুঝা গেল তো? ব্যক্তিগত উত্তোলনটিও উত্তোলন হিসেবে ডেবিট করতে হবে। 12 তারিখে নগদ মাল ক্রয় করা হলো। নগদ মাল ক্রয় করা হলে মাল ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ ক্রয় করলে মালামাল আসে এবং টাকা চলে যায়, যা আসে তা ডেবিট, যা চলে যায় তা ক্রেডিট। 16 তারিখ ফাহিমের নিকট নগদ বিক্রয় করা হলো 5,000 টাকা। ফাহিমের নিকট নগদ বিক্রয় করা, এখানে নগদ কথার উল্লেখ থাকার কারণে ফাহিম কথাটির দরকার নেই। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। যন্ত্রপাতি কি জন্য ক্রয় করা হয়েছে এখানে উল্লেখ নেই। অফিসের ব্যবহারের জন্য ক্রয় করা হয়েছে কি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে উল্লেখ নেই। আমরা এটিকে ধরে নেব অফিসের জন্য ক্রয় করা হয়েছে। যন্ত্রপাতি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখ বেতন চেকে প্রদান করা হলো 5,000 টাকা। তাহলে বেতন একটি নামিক হিসাব, বেতন হিসাব ডেবিট 5,000 টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। কারণ আমার চেক প্রদান করার কারণে ব্যাংকের টাকা কমে গেছে। এখানে আর একটি সমস্যা আছে, এই সমস্যাটি একটু আলোচনা করার চেষ্টা করছি। 1999 সালের 1 মার্চ তারিখে জনাব মাহিন নগদ 75,000 টাকা এবং 35,000 টাকা যন্ত্রপাতি নিয়ে কারবার আরম্ভ করলেন। এখানে দেখো নগদান হিসাব ডেবিট এবং যন্ত্রপাতি হিসাব ডেবিট 35 আর 75 1,10,000, তাহলে মূলধন হিসাব ক্রেডিট হবে 1,10,000। 2000 সালের মার্চ মাসের, এখানে সালটি একটু ভুল আছে,
এটি 2000 সাল হবে। 2000 সালের মার্চ মাসের 1 তারিখ সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হলো। সোনালী ব্যাংক হিসাব ডেবিট, টাকাটি ব্যাংক গ্রহণ করলো, তাহলে গ্রহীতা ব্যাংক, ব্যাংক হিসাব ডেবিট, আর আমাদের নগদ টাকা চলে গেল নগদান হিসাব ক্রেডিট। মার্চের 2 তারিখে তুলির নিকট হতে ধারে মাল ক্রয়, ধারে মানে বাকিতে, তাহলে মাল ক্রয় হিসাব ডেবিট, তুলির হিসাব ক্রেডিট। 8 তারিখে নেওয়াজের নিকট নগদ বিক্রয়, তাহলে নেওয়াজের নিকট নগদ বিক্রয় করলে এখানে নগদ কথাটির উল্লেখ আছে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নেওয়াজের দরকার নেই, কিন্তু 2 তারিখে তুলির দরকার ছিল, কারণ এখানে ধারে মাল ক্রয় করা হয়েছে। 10 তারিখে সৌমিককে চেক দ্বারা পরিশোধ করা হলো, তাহলে সৌমিক চেক পাইল, সৌমিক গ্রহীতা, সৌমিক হিসাব ডেবিট, এবং যেহেতু চেক প্রদান তাহলে ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক ক্রেডিট। 18 তারিখে কুরিন, কুরিন মানে অনাদায়ী দেনা, ইংলিশে যাকে বলা হয় ব্যাড ডেপ্ট, কুরিন ধার্য করা হয়েছে, তাহলে কুরিন হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। 20 তারিখে ফারুকের নিকট হতে ঋণ গ্রহণ করা হলো, তাহলে কারো কাছে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে আমার টাকার পরিমাণ বাড়ে, নগদান হিসাব ডেবিট, ফারুকের ঋণ হিসাব ক্রেডিট, কারণ ফারুক পাওনাদার। 25 তারিখে আতিক অ্যান্ড কোংয়ের নিকট হতে মাল ক্রয়, তাহলে নগদ মাল ক্রয়, তাহলে নগদ কথার উল্লেখ থাকার কারণে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখে দেখো কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো, এখানে বেতন পরিশোধ করা হলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে যদি আমরা খতিয়ান করি তাহলে নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব, মূলধন হিসাব, সোনালী ব্যাংক হিসাব, সোনালী ব্যাংক হিসাব, মাল ক্রয় হিসাব, তুলির হিসাব, বিক্রয় হিসাব, সৌমিকের হিসাব, শ্রমিকের হিসাব, কুরিন হিসাব, বিবিধ দেনাদার হিসাব, ফারুকের ঋণ হিসাব, আতিক অ্যান্ড কোং হিসাব, ক্রয় হিসাব, ক্রয় আগে তৈরি করেছি, তাহলে আতিক অ্যান্ড কোং হিসাব, বেতন হিসাব, বেতন হিসাব, মোট 13টি খতিয়ান প্রস্তুত করতে হবে। এই 13টি খতিয়ান প্রস্তুত করার পর এই খতিয়ান উদ্বৃত্তের ভিত্তিতে যদি ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স আলাদা আলাদাভাবে রেওয়া মিলে বসানো যায় তবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যাবে। এই হলো মোটামুটি খতিয়ানের বিশ্লেষণ বা পড়াশোনা। তোমরা বাসায় মোটামুটি পড়াশোনা করবে এবং মিড পরীক্ষা হবে 1 হতে 5 এবং 9 অধ্যায়। 9 অধ্যায় হলো চূড়ান্ত হিসাব এবং 1 হতে 5 হলো জাবেদা পর্যন্ত। এই খতিয়ান হিসাব মিড পরীক্ষায় আসবে না, তবে বা সমাপনী পরীক্ষায় খতিয়ান হিসাব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, তাই এটি পড়ানো হলো এবং এর থেকে তোমরা মোটামুটি পর্ব সমাপনী পরীক্ষায় কমন পাবে আমি আশা করি। তো সবাই ভালো থাকো, সুস্থ মতো থাকো এবং বাসায় ভালোভাবে পড়াশোনা করো। আর যাদের আমি ক্লাস টেস্টের ডেট দিয়েছি আগামী বুধবার, যে ডিপার্টমেন্টগুলোর ক্লাস টেস্টের ডেট দিয়েছি তারা ঠিক সময়ে ক্লাস টেস্টে অংশগ্রহণ করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। জি ভাই, একটু আসেন তো, ইনশো কেন করবো। ইন করছি এখন স্লাইডটা ভিউ করবো। ভিউ কর। লাইভ হচ্ছে না।
ইন করছে। কাটি দেবেন, এগুলো কাটি দেবেন। ইনশো করছি, ইনশো।